শুরু। হ্যাঁ, কথা বলো। প্রিয় শিক্ষার্থী, বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ। বাংলা একাডেমি প্রণীত বাংলা উচ্চারণ অভিধানে কিছু নীতিমালা আছে, আমরা সেগুলো প্রথমে জানার চেষ্টা করব। প্রথমে আমরা স্বরবর্ণ সম্বন্ধে জানব। স্বরবর্ণ, কিছু কিছু স্বরবর্ণ আছে যেগুলো উচ্চারণে আমরা লিখতে পারবো না। তার একটি হলো দীর্ঘই। দীর্ঘই যদি কোনো উচ্চারণে থাকে তাহলে আমরা লিখব হ্রস্বই। এরকম আরও কয়েকটি বর্ণ আছে, সেগুলো হলো আমাদের উচ্চারণে যদি কোনো শব্দে দীর্ঘই, দীর্ঘ, ওই, ও থাকে তাহলে আমরা এগুলো দীর্ঘই থাকলে লিখব হ্রস্বই, দীর্ঘও থাকলে হ্রস্ব, ওই থাকলে লিখব ও হ্রস্বই, কারণ এটি যৌগিক বর্ণ। এখানে ও আর হ্রস্বই আছে। এটিও যৌগিক বর্ণ ও, ও থাকলে আমরা লিখব ও হ্রস্ব। যেমন আমরা শব্দ দিয়ে দেখি, ঈশান শব্দ। এই শব্দটি যদি আমরা উচ্চারণ লিখতে যাই তাহলে আমাকে লিখতে হবে ঈশান। এখানে দীর্ঘই আছে, হয়ে গেল হ্রস্বই। তারপর উষা শব্দ যদি আমরা লিখি তাহলে আমরা লিখব উষা। ঐরাবত, ঐরাবত, ঈশান আছে, আমরা লিখলাম, এখানে ছিল দীর্ঘই, এখানে হ্রস্বই লিখলাম। তালব্য ঠিক থাকবে, আর দন্তন্যর নিচে হর্ষ চিহ্ন। এখন আমরা জানবো হর্ষ চিহ্ন আমরা কোথায় ব্যবহার করব। আমাদের অক্ষর হলো দুই প্রকার, একটি হলো মুক্তাক্ষর, একটি বদ্ধাক্ষর। এই বদ্ধাক্ষরের সময় শেষের বর্ণটিতে আমরা অবশ্যই হর্ষ চিহ্ন দেব। এখন অক্ষর সম্বন্ধে আমাদের একটু জানা। অক্ষর হলো, অক্ষরের ইংরেজি হলো সিলেবল। সিলেবল আমরা অনেকেই পারি, কিন্তু এই অক্ষরেই আমাদের সমস্যা দেখা দেয়। অক্ষর হলো কোনো শব্দের যে অংশটুকু নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত করা যায় সেটি হলো অক্ষর। এখানে কয়টি অক্ষর আছে? এখানে অক্ষর আছে দুইটি, এবং এই বদ্ধাক্ষরগুলোকে ব্যঞ্জনান্ত অক্ষরও বলা হয়। এরকম যদি দুইটি বর্ণ নিয়ে কোনো অক্ষর হয় তাহলে সেটিকেই আমরা ধরে নেব বদ্ধাক্ষর, এবং এই বদ্ধাক্ষরের শেষে অবশ্যই আমরা হর্ষ চিহ্ন দেব। তাহলে আমাদের স্বরবর্ণ সম্বন্ধে শেষ। এই স্বরবর্ণ যদি উচ্চারণে দীর্ঘই থাকে, দীর্ঘও থাকে, ওই থাকে, ও থাকে, তাহলে আমরা এগুলো অবশ্যই পরিবর্তন করে লিখব। দীর্ঘই থাকলে হ্রস্বই, দীর্ঘও থাকলে হ্রস্ব, ওই থাকলে ও, ওই, ও থাকলে ও, এবং আরেকটি আছে আমাদের এই রি বর্ণটি যদি কোথাও উচ্চারণে থাকে তাহলে আমরা লিখব ঋষি। রি থাকলে আমরা বয়বিন্দুর রস্বইকার দেব। তাহলে এবার আমরা কার চিহ্ন সম্বন্ধে জানব।
কার চিহ্ন। যেমন এটি দীর্ঘইকার লিখলাম, বানানে আমরা অবশ্যই দীর্ঘইকার থাকলে হ্রস্বইকার দেব। তারপর যদি ঔকার থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট বর্ণে ওকার যোগ হ্রস্ব। যেমন এই দীর্ঘইকারটা আমরা দেখি, বিনা, বিনা যদি থাকে আমরা এর উচ্চারণ লিখব বিনা। আমাকে যদি বিনা শব্দের উচ্চারণ লিখতে বলা হয় তাহলে আমি লিখব বয়ের হ্রস্বইকার দন্তন্য আকার। এবং ঔকার যদি কোথাও থাকে তাহলে আমরা কি লিখব, সংশ্লিষ্ট বর্ণে ওকার, অর্থাৎ ঔকার যে বর্ণের উপর থাকবে সেই বর্ণটিতে আমরা কি ওকার দেব। যেমন এই শব্দটি আমরা লিখব, এটির উচ্চারণ হবে ব ওকার হ্রস্ব। সংশ্লিষ্ট বর্ণে ওকার আর হ্রস্ব, বৌ ভ আকার ত। আমরা হর্ষচিহ্ন কোথায় দেব, আমরা ব্যঞ্জনান্ত যে অক্ষর আছে সেই বর্ণের শেষে আমরা কি দেব, হর্ষচিহ্ন দেব, বউ ভাত। এরপর আমরা আসি, ওইকার যদি কোথাও থাকে তাহলে আমরা কি দেব, ওইকার থাকলে সংশ্লিষ্ট বর্ণে ওকার যোগ হ্রস্বই। ওইকার যদি কোনো বর্ণের সাথে থাকে তাহলে সেই বর্ণে কি দেব, আমরা ওকার দেব আর হ্রস্বই। যেমন ঐরাবত শব্দটির আমরা যদি উচ্চারণ লিখতে যাই তাহলে আমাদের লিখতে হবে ও হ্রস্বই রা বত। এখানে আমরা সংশ্লিষ্ট বর্ণে আমরা কার চিহ্ন শিখলাম, কোন কোন কার চিহ্ন উচ্চারণের সময় লেখা যাবে না। এবার আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। ব্যঞ্জন বর্ণ, যেমন মূর্ধন্য যদি থাকে তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে দন্তন্য। যদি অনুস্বার থাকে তাহলে আমি লিখব ঙ। যদি অন্তস্থ জ থাকে তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে বর্গীয় জ। এর উদাহরণ আমরা দেখি, যেমন হরিণে আছে মূর্ধন্য ন, কিন্তু উচ্চারণ লিখলে অবশ্যই সেখানে কি হবে, দন্তন্য হবে, হো হয় না, হরিণ। এবার অনুস্বর দেখি আমরা, বাংলা অনুস্বর থাকলে হবে ওই হর্ষ। হ্যাঁ, এবার অন্তস্থ জ, যেমন যৌবন আছে, এই শব্দটির উচ্চারণ যদি আমরা লিখি তাহলে বর্গীয় জ যৌবন। তাহলে আমরা আবার দেখি, মূর্ধন্য ন থাকলে অবশ্যই দন্তন্য লিখব। যেমন হরিণ শব্দে মূর্ধন্য ন আছে কিন্তু
উচ্চারণ যখন আমরা লিখতে যাব তখন আমরা অবশ্যই ঋণ ওকার রয় বয়বিন্দু রস্বইকার দন্তন্য হস বাংলা এই অনুস্বর আমরা লিখতে পারবো না, সেখানে হবে উয় হসন্ত। অন্তস্থ জ থাকলে অবশ্যই আমরা বর্গীয় জ লিখব যখন উচ্চারণ লিখব, যেমন যৌবন বর্গীয় জ ওকার রস্ব ব দন্তন্য হস্চিহ্ন। এবার আমরা খণ্ডত যদি থাকে তাহলে আমরা লিখব ত হস, যেমন উৎস শব্দের উচ্চারণ হবে উৎস ওকার উৎস। এই খণ্ডত যদি থাকে তাহলে আমাদের অবশ্যই ত হস লিখতে হবে, যেমন এখানে খণ্ডত আছে, আমরা উৎস। এবার তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য এই তিনটি স যদি থাকে তাহলে আমরা সাধারণত লিখব তালবস্য। কি বললাম, যদি আমাদের এই তিনটি স কোনো শব্দে থাকে তাহলে আমরা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া সব জায়গায় তালব্যস্য লিখব। এবং ব্যতিক্রমগুলো হলো ত, থ, ন, র, ল। ব্যতিক্রম হলো এগুলোর পূর্বে যদি দন্তস্ব বা তালব্যস্য সংযুক্ত আকারে থাকে তাহলে অবশ্যই সেখানে দন্তস্ব লিখব। এগুলো যদি এর পূর্বে যদি তালবস্য বা দন্তস্ব বা দন্তস্ব সংযুক্ত আকারে থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে কি লিখব, দন্তস্ব লিখব। এখন আমরা উদাহরণে যাই। যেমন আমরা বাঁশি শব্দটির উচ্চারণ লিখব, এটি হবে বাঁশি, এটির কোনো পরিবর্তন হবে না। শ্রমিক শব্দটি আমি যখন লিখতে যাব তখন আমাদের কি ব্যতিক্রম কি ছিল, তালবস্য বা দন্তস্বয়ের সাথে যদি র থাকে, যেহেতু র ফলা আছে এখানে, এই র ফলা থাকার কারণে এখানে হবে শ্রমিক। এবং শেষে বদ্ধাক্ষর থাকার কারণে, বদ্ধাক্ষর হলো দুইটি বর্ণ মিলে যে অক্ষরগুলো হয়, এখানে কি শ্র হলো মুক্তাক্ষর এবং মিগ হলো বদ্ধাক্ষর, শ্রমিক। স্রষ্টা শব্দের উচ্চারণ যদি আমরা লিখতে যাই তাহলে এটি হবে দন্তস্বয় হবে স্রোষ। এখানে মূর্ধন্যস্ব আছে কিন্তু হয়ে যাবে তালবস্য। হচ্ছে না, আমাদের মূর্ধন্যস্ব আছে, তালবস্য হয়ে গেল। বিনা বিনা উচ্চারে দন্তন্য কেন হবে, এবার আমরা আবার যাই সেখানে। বিনা আমাদের শর্ত, উচ্চারণের কিছু শর্ত আছে, সেখানে বাংলা একাডেমি প্রণীত বাংলা উচ্চারণ অভিধানেই এই শর্তগুলো দেয়া আছে। এগুলো
কোনো ব্যক্তিবিশেষের তৈরি না। কোনো উচ্চারণ, কোনো শব্দে যদি মূর্ধন্য ন থাকে অবশ্যই সেটা উচ্চারণ করার সময় আমরা কি লিখব? দন্তন্য লিখব। সেখানে মূর্ধন্য লেখার কোনো সুযোগ নেই। আমরা এই শর্তগুলো তাহলে আরেকবার দেখে নেই যদি তোমাদের মনে না থাকে। যেমন আমরা শিখেছিলাম অন্তস্থ জ যদি কোনো শব্দে থাকে, আমি যদি সে শব্দের উচ্চারণ লিখতে যাই আমাকে অন্তস্থ জ এর পরিবর্তে সেখানে অবশ্যই কি দিতে হবে? বর্গীয় জ দিতে হবে। মূর্ধন্য ন যদি কোনো শব্দে থাকে, আমি যদি সেই শব্দের উচ্চারণ লিখতে যাই তাহলে আমাকে অবশ্যই সেখানে কি লিখতে হবে? দন্তন্য লিখতে হবে। এবং অনুস্বার যদি কোনো শব্দে থাকে তাহলে আমি অবশ্যই কি অনুস্বরের বদলে কি লিখব? উ হর্ষচিহ্নে লিখব। এবার আমরা কি বলেছিলাম? তালব্য স দন্তস্ব এগুলো থাকলে সাধারণত এই তিনটি স যদি থাকে সাধারণত আমরা কি লিখব? তালব্য স লিখব। ব্যতিক্রম ছাড়া আমরা এই তালব্য সই লিখব। ব্যতিক্রমগুলো আমরা জানলাম, এবার আমরা আরেকবার দেখি। যেমন তালব্য স, যেমন শশা শব্দটি যখন আমরা উচ্চারণ লিখতে যাব এটি শশাই হবে, কিন্তু তালব্য স এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু ব্যতিক্রমের কারণে আমাদের যেমন শ্রমিক শব্দ, এখানে কিন্তু আমি তালব্য স দিয়ে উচ্চারণ লিখতে পারবো না, কারণ এখানে কি তালব্য স এর নিচে কি র ফলা আছে, র ফলা আকারে। এজন্য আমি যদি শ্রমিক শব্দের উচ্চারণ লিখতে যাই আমাকে সেখানে অবশ্যই কি লিখতে হবে? দন্তস্ব দিয়ে লিখতে হবে। শ্রমিক। তাহলে আমি তালব্য স এর পরিবর্তে দন্তস্ব কেন লিখলাম? কারণ এখানে তালব্য স এর সাথে কি আছে? র ফলা আছে। এবং আমরা আরেকটি সূত্র এখন জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখো এই শব্দগুলি যদি কোথাও থাকে, যেমন শ্রো শ্রী, শ্রো শ্রী, এখানে একক উচ্চারণে কোনো পার্থক্য হবে না, কিন্তু যখন আমরা এগুলো দিয়ে শব্দ তৈরি করব তখন এই শব্দগুলোর উচ্চারণে পার্থক্য হবে। যেমন শ্রম লিখলাম, এখানে আমরা কি লিখব? শ্রম শব্দের উচ্চারণ লিখব শ্রম। তার মানে এই চারটি যদি কোনো শব্দে থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে কি লিখব? দন্তস্ব লিখব। সেই শব্দগুলোর উচ্চারণ লিখতে গেলে দন্তস্ব লিখব। যেমন শৃঙ্খলা শব্দের উচ্চারণে কি হবে? দন্তস্ব দিয়ে লিখতে হবে, শৃঙ্খলা। এখানে দেখি আমরা দন্তস্ব এর ইকার যদি থাকে তাহলে আমরা কি লিখব? এখানে শ্রম লিখলাম, আর শৃঙ্খলা। এখানে তালব্য স হওয়ার কথা ছিল কিন্তু হবে না, এখানে হবে দন্তস্ব। কেন হবে? এই যে আমাদের সূত্রে আছে এখানে তালব্য স এর নিচে যদি কি র ফলা বা রিকার থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে কি দেব? দন্তস্ব দেব। এবার আমরা আসি হসন্ত। হসন্ত কোথায় হবে এটি নিয়ে অনেকেরই সমস্যা হয়। আমাদের তার আগে জানা দরকার আসলে অক্ষর কি। অক্ষর বা সিলেবল হলো একই জিনিস। অক্ষর কোনগুলো? শব্দের যে উচ্চারণের যে স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ উচ্চারিত করা যায় সেটি হলো কি? অক্ষর।
এখন আমরা কোথায় দেব হসন্ত সেটি দেখি। যেমন এই শব্দটিতে আমরা উচ্চারণ লিখলে কোথায় হসন্ত দেব এটি আমরা একবার দেখে নেই। যেমন এই শব্দের উচ্চারণ বন্ধ, এই দন্তন্যর নিচে আমরা হসন্ত কেন দিলাম? এটি হলো বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর কোনগুলো? যেটি আমরা আসলে এভাবে সূত্রে নেই, কিন্তু দুটি বর্ণ মিলে যখন কোনো অক্ষর তৈরি হয় তখন সেই শেষের বর্ণটির শেষে আমরা কি দেব? অবশ্যই হসন্ত দেব। তাহলে কি বললাম আমরা? দুটি বর্ণ মিলে যদি একটি তো অক্ষর তৈরি হয়, এখানে কি আছে? আমাদেরকে আগে অক্ষর সম্বন্ধে ধারণা থাকতে হবে। এখানে দুটি অক্ষর আছে, অনেকেই হয়তো বলবে তিনটি, ব ন ধয় ওকার। এখানে আসলে কয়টি অক্ষর আছে? দুইটি অক্ষর আছে। ব দন্ত হসন্ত, বন ধো। যখন এটিকে বদ্ধাক্ষর বলা হয়, যখন দুইটি বর্ণ মিলে একটি অক্ষর তৈরি হয় সেটিকেই আসলে কি আমরা বলি? বদ্ধাক্ষর বলি। তাহলে এই বদ্ধাক্ষরের শেষে হসন্ত অবশ্যই হবে, কারণ এখানে কি শাসাঘাত পড়বে, বন ধো। এই জন্যে দন্তন্বয়ের নিচে আমরা হসন্ত দিলাম। আমরা আরেকটি শব্দ উচ্চারণ দেখি, তাহলে আমাদের হসন্ত কোথায় ব্যবহার করব সেটি আমরা। যেমন ব আকার দন্ত শয় রস্বইকার দন্ত নয় দ আকার বাসিন্দা। এখানে আমরা কোথায় হসন্ত দেব এটি আমরা দেখে নিই। যেমন বাসিন্দা, এখানে তাহলে আমরা আগে দেখতে হবে এখানে অক্ষর কয়টি আছে? তিনটি অক্ষর, বাসিন্দা। এই মাঝেরটি হলো, এটি হলো বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর বাসিন্দা। বদ্ধাক্ষর কোনগুলো আমরা বলবো? যে অক্ষরগুলো কি সাধারণত দুইটি বর্ণ নিয়ে গঠিত হয়। এখানে আমরা দেখি বা শিন দা। দায়ে একটি বর্ণ আছে, বায়ে একটি বর্ণ আছে, কিন্তু শিনে যদি আমরা চিন্তা করি সাধারণভাবে এখানে কি তালব শয় রস্বইকে দন্তন্বয় হসন্ত। তাহলে এখানে কোথায় আমরা হসন্ত দেব? দন্তন্বয়ের নিচে হসন্ত দেব। তাহলে সূত্রগুলো আমরা আরেকবার শোনার চেষ্টা করি। তাহলে স্বরবর্ণের ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকার দেব, দীর্ঘ উকার থাকলে হ্রস্ব উকার দেব। যে কোনো কার চিহ্ন একটি ব্যবহার করতে হবে, হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের যে কোনো একটি, সেটি হলো হ্রস্ব ইকার। এবং দীর্ঘ উকার থাকলে হ্রস্ব উকার, ওই থাকলে ও হ্রস্বই, ও থাকলে ও হ্রস্ব লিখতে হবে আমাদেরকে। এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা শিখলাম কোনগুলো? মূর্ধন্য ন থাকলে উচ্চারণে অবশ্যই আমরা কি লিখব? মূর্ধন্য ন থাকলে অবশ্যই দন্তন্য লিখব। অন্তস্থ জ যদি থাকে কোনো শব্দে উচ্চারণ লেখার সময় আমরা অবশ্যই সেখানে কি দেব? বর্গীয় জ দেব। অনুস্বার যদি থাকে অবশ্যই আমরা সেখানে উয় হসন্ত দেব। খণ্ডত্ব থাকলে আমরা সেখানে অবশ্যই দেব তয় হস। এবং তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এগুলো থাকলে সাধারণত আমরা কি লিখব? উচ্চারণে দন্তস্ব লিখব, কিন্তু তালবস্য লিখব। কিন্তু ব্যতিক্রম কোনগুলো আছে? ব্যতিক্রম হলো ত, থ, ন, র, ল। এগুলোর পূর্বে যদি তালবস্য বা দন্তস্ব সংযুক্ত আকারে থাকে, সেই তালবস্য বা দন্তস্ব উচ্চারণে অবশ্যই কি হবে? দন্তস্ব হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমাদের কোথাও সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টসে উল্লেখ করবে এবং সেই অনুযায়ী ক্লাস নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।
কি করা লাগে?